হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কালপিট। আজকের ছাত্র সমাজকে, ছাত্রদলকে, জামাতকে, হেফাজতকে, রাজাকারের শাবকদেরকে লিলিয়ে দেওয়ার জন্য অন্যতম পৃষ্ঠপোষক রুহুল কবির রিজভী। বাংলাদেশের রাজনীতি করার মূল মাপকাঠি হলো মুক্তিযুদ্ধ। বাংলাদেশে রাজনীতি করবেন তার মূল মাপকাঠি বঙ্গবন্ধু শেখ মুজিব। জামাত বিএনপি একটাকে পুঁজি করে দেখবেন, যখনই একটা আন্দোলন এই ইনোসেন্ট মুভমেন্টস স্টুডেন্টরা করবে, তখনই বেগম খালেদা জিয়া হসপিটালের দিকে মুভ করে। এটা হলো তাদের বাস্তবতা। জীবনহানি, প্রাণহানি করলো, সরকারি সম্পদ নষ্ট করলো। দেখুন, জানেন এখনো থেমে থেমে এই ধরনের ঘটনা ঘটছে। দেখুন, সরকার ইতিমধ্যেই বিচার বিভাগীয় যে তদন্ত, বিচার বিভাগীয় তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। একজন বিচারপতির নেতৃত্বাধীন 1 সদস্য বিশিষ্ট কমিটির। সো কারা কারা জড়িত এটা সব উঠে আসবে। তবে যে কোনো দুষ্ট মানুষ, আমি একটা কথা বারবার বলি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা প্রয়াত। একজন মুক্তিযোদ্ধা সব সময়ের জন্য মুক্তিযোদ্ধা নয়। তাহলে যদি কিছুদিন আগে নির্বাচনের সময় আপনার দলের একজন নেতা ছিল, আপনি কি তাকে মুক্তিযোদ্ধা হিসেবে আজকের কনটেক্সটে বলেন সে বীর মুক্তিযোদ্ধা বা সে বীর উত্তম? বলেন, আপনি বলেন, স্বীকার করেন কিনা বলেন? শাহজাহান উমরকে করেন? একজন মুক্তিযোদ্ধা সব সময়ের জন্য মুক্তিযোদ্ধা নয়, বাট একজন রাজাকার সব সময়ের জন্য রাজাকার। নজরুল ইসলাম খান এই ষড়যন্ত্রের সাথে জড়িত না, এগুলোর সাথে জড়িত না, এগুলো বলার কোনো অবকাশ নাই। রুহুল কবির রিজভির কথা বলছেন, রিজভি হইল সবচেয়ে বেশি উস্কানিদাতা। প্রিয় শিক্ষার্থী বাবারা, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছেড়ে যাওয়া না। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কালপিট। আজকের ছাত্র সমাজকে, ছাত্রদলকে, জামাতকে, হেফাজতকে, রাজাকারের শাবকদেরকে লিলিয়ে দেওয়ার জন্য অন্যতম পৃষ্ঠপোষক রুহুল কবির রিজভী। আজকের হঠাৎ করে বুধবারের ঘটনা, বৃহস্পতিবার, শুক্রবার গোটা বাংলাদেশকে অচল করে দেওয়া। আজও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ছাত্র আন্দোলনে দেশবাসীকে পাশে থাকতে বলা হয়েছে। এখনো তারা সবসময় বলে পলিটিক্যাল বক্তব্য হতে পারে। নো, পলিটিক্যাল বক্তব্য আর হত্যাযজ্ঞে লিপ্ত হওয়া, মেট্রো রেল পুড়িয়ে দেওয়া। আজকের গোটা বাংলাদেশকে আজকে চেনে কেন? যে সরকারটি গোটা দুনিয়ায় অর্থনীতির দেশ হিসেবে ছিল 63তম, বঙ্গবন্ধুর সুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে 15 বছর দেশ সেবার পর আজকে আমি 33তম অর্থনীতির দেশ গোটা বিশ্ব দুনিয়ায়। আমার ভাই একটা কথা বলেছেন, মুক্তিযোদ্ধা কোটা 5%, সেখানেও বৈষম্য আছে। আমি তার সদয় অবগতির জন্য জানাচ্ছি, এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ একমাত্র দেশ, এটি মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত। 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের সর্বোচ্চ ইজ্জতের বিনিময়ে এটা সিগনেচার, তাদেরকে সম্মান করা একটা সিগনেচার, জাতির স্মৃতিস্মারক হিসাবে এই মুক্তিযোদ্ধাদের কোটা। আমি তো মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা সম্মুখ সারির মুক্তিযোদ্ধা, আমাকে 7 দিনে রেখে গিয়েছেন। আমার বাবা তো কখনো ভাবেননি উনি ফিরে আসবেন। আমরা 6টা ভাই বোন, আমরা কেউ মুক্তিযুদ্ধ কথা কোথাও ব্যবহার করি নাই। আমার পরিবারের অধিকাংশই রাজনীতির সাথে জড়িত। কিন্তু তার মানে এই মুক্তিযোদ্ধার কোটা কেন? তাদের সম্মান প্রদর্শনের জন্য। 100 বছরের পর যেন আমার সন্তান যেন বলতে পারে আমার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এই মুক্তিযোদ্ধা তো 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর স্বৈরশাসক জিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, তাদের আমলে তো কেউ বুক উঁচু করে বলতে পারে না আমি মুক্তিযোদ্ধা। কারণ স্বৈরশাসক জিয়া বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, হাজার হাজার সামরিক অফিসারদের মুক্তিযোদ্ধা, সামরিক অফিসার, বিমান বাহিনী অফিসারকে হত্যা করেছিলেন। সেই কারণে আমার ভাই হিলাল ভাই সজ্জন ব্যক্তি বলি, মুক্তিযোদ্ধা কোঠা 5%, 30% থেকে নিয়ে এসছে। আমরা সংস্কারের পক্ষে, তাই আমরা দেশটা স্বাভাবিকভাবে চলুক, বাট এখানে আমরা ফায়দা লুটতে চাই না। আপনারা যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করেন, হাইকোর্টের আজকের যে অবজারভেশন, তারপর আপনি কিন্তু এই কথা বলতে পারেন না। আজকেও বলেছে আমার 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযোদ্ধা, এদেরকে নিয়ে কোনো রকমের নেতিবাচক কথা বলা যায় না। আপনি বাংলাদেশের রাজনীতি করবেন, বাংলাদেশের রাজনীতি করার মূল মাপকাঠি হলো মুক্তিযুদ্ধ। বাংলাদেশের রাজনীতি করবেন তার মূল মাপকাঠি বঙ্গবন্ধু শেখ মুজিব। বাংলাদেশকে রাজনীতি করবেন, মুক্তিযোদ্ধাদেরকে স্বীকার করবেন না। তাদের সহ্য বীর্যের কারণে যে আজকে দেশ পেলেন, পতাকা পেলেন, একটা পাসপোর্ট নিয়ে দেশের বাইরে ঘুরতে যান, আনন্দ করতে যান, ফুর্তি করতে যান, মুক্তিযোদ্ধাদেরকে স্বীকার করবেন না। এই মানসিকতা পরিহার করতে হবে। আমি জিএম কাদের সাহেবকে বলছি, উনি একজন সিনিয়র পলিটিশিয়ান, উনি সেই অর্থে সিজন পলিটিশিয়ান না।
উনি সিনিয়র সিটিজেন, ওনাদেরকে বলি 71-এ মুক্তিযুদ্ধের সময় ওনার মানে কি ভূমিকা ছিল? আমি এইটা প্রশ্ন করে বলছি যে আজকের জাতীয় যে- পার্টির নেতার কাছ থেকে শুনে আসি যে আমি 72 সালের 5ই তাদের সেপ্টেম্বর দলের যদি বলে অবস্থানটা থাকেন, কি, হ্যাঁ। তারপর থেকে 75 থেকে 96 সাল পর্যন্ত মুক্তিযোদ্ধাদের কোঠার প্র্যাকটিক্যালি মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরির জন্য এটা প্রয়োগ করা হয়নি। সংবিধানে ছিল, প্রয়োগ করা হয়নি। এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 97 সালে এসে তার সন্তানদের জন্য এবং 2011 সালে তার নাতি-নাতনির জন্য করেছেন। প্রশ্নটা হলো বিএনপি বা জাতীয় পার্টি তারা প্রশ্ন করতে পারে, যারা ভুয়া মুক্তিযোদ্ধা, সম্মুখ সারির মুক্তিযোদ্ধা না, যারা টাকা দিয়ে হয়েছে, তাদের বিরুদ্ধে কণ্ঠ সোচ্চার করতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধাকে নিয়ে প্রশ্ন করতে পারে না। প্রশ্ন তাদের রাজনীতির, তাদের সংকট আছে, এগুলা বুঝে না। কারণ জিয়া এরশাদ, খালেদা জিয়ারা ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি মনিরুজ্জামান করেছে। মনির, আমি আপনার সেই কাছে কারণে আবার বলছি, আসবো। সঠিক মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলে। কারফিউ জারি করেছে, সেনা মোতায়েন করেছে, আপনি জানেন অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। জি জি, কিন্তু এই পরিস্থিতি কারো কাম্য ছিল না, কেন হলো? কাম্য ছিল না। এটা এই রকমের পরিস্থিতি জামাত বিএনপি ঘটিয়েছে মির্জা ফখরুল ইসলামদের নেতৃত্বে, সেই কারণে এটা করতে বাধ্য হয়েছে। সরকার জনমাল রক্ষা করার জন্য, জনগণের নিরাপত্তা বিধানের জন্য সরকার দেরিতে হলেও করেছে। আমি মনে করি এটা যদি আরও আগে হতো এটা আরও ভালো হতো। দেশের স্বার্থে কখনো কখনো গণতান্ত্রিক সরকার, এটা প্রীতিকর নয় কিন্তু এটা প্রয়োজনীয় ছিল, এটা সুখকর নয় কিন্তু প্রয়োজনীয় ছিল। দেখুন গুজবের কথা, ওনার নেত্রী বেগম খালেদা জি কি মারা গেছেন? কিন্তু গতকালকে হোল ডে কিন্তু এই গুজব ছিল যে বেগম জিয়া মারা গেছে। অর্থাৎ জামাত বিএনপি একটাকে পুঁজি করে, দেখবেন যখনই একটা আন্দোলন এই ইনোসেন্ট মুভমেন্ট স্টুডেন্টরা করবে, তখনই বেগম খালেদা জিয়া হসপিটালের দিকে মুভ করে। এটা হলো তাদের বাস্তবতা। উনি যে বিদ্যুতের কথা বলছেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, একজন ডায়নামিক স্মার্ট লিডার, তার কারণে শতভাগ বিদ্যুৎ হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় নসরুল হামিদ বিপুর নেতৃত্বে, এই রকমের গতিশীল নেতৃত্বের কারণে পরিবর্তন করেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আসুন, সাধারণ ছাত্রছাত্রী, আমার ভাই যেটা বলেছেন, সাধারণ ছাত্রছাত্রীরা ছাত্রলীগের নেত্রীকে কান ধরে উদ্বাস করা নেয়। ছাত্রী সংস্থা ঢুকে পড়েছে, যারা কালো ব্যাজ ধারণ করে মুখ আটকিয়ে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14 শিক্ষকদেরকে যারা পিটিয়েছে, তারাই আমার ছাত্রলীগের নেতাকর্মী ভাই বোনদের উপরে নির্মম অত্যাচার করেছে। এরপর আসেন, মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে, এটা আমাদের মাথায় নিয়েই চলতে হবে। সেই জায়গাটা আমি সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আহ্বান করব। বাংলাদেশের সরকার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার এবং সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে, তোমাদের প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছো। আমি মনে করি যারা এখানে বাংলাদেশের সমন্বয়ক আছে, তারা ইতিমধ্যেই বলে দিয়েছে যে এর সাথে আমরা জড়িত না। এই নাশকতার সাথে থার্ড পারসন, তারা রাজনৈতিক দল বলে না, কিন্তু আমরা বাংলাদেশের সকল মানুষ জানে এর সাথে জামাত, বিএনপি, হেফাজত সবাই জড়িত। সেই কারণে আমি ছাত্র আন্দোলনের, এই কোটার সংস্কারের আন্দোলনে যারা আছে, তাদের আহ্বান করব, গোটা বাংলাদেশের তোমাদের যারা সমন্বয়ক আছে, তাদেরকে বাবা প্রেস ডেকে তাড়াতাড়ি এখান থেকে আমাদের পরিত্রাণ জাতিকে দাও। জাতি তোমাদের হাজার বছর মনে রাখবে। তোমরা একটা সংগ্রামের মধ্যে থেকে একটা ইতিবাচক রেজাল্ট নিয়ে এসেছো। আমি ছাত্র আন্দোলন কর্মী হিসাবে এটাকে পজিটিভ নিচ্ছি। কিন্তু বাংলাদেশে যারা নাশকতা করতে চায়, সেই জায়গাটায় তোমাদের চেহারা যেন ওই নাশকতাকারীদের তালিকায় না থাকে। এই কারণে আমরা বলছি, সমস্ত ছাত্র তাদের যে ডিমান্ড সরকার ইতিমধ্যে মেনে নিয়েছে, সবগুলো করা হবে, তাদের নিরাপত্তা বিধান করা হবে। আমি আশা করব সার্জিস আলম সহ অন্যান্য যারা ছাত্র আন্দোলনের কর্মী, তারা এখনই জাতির সামনে তাদের মেসেজ দেওয়া উচিত এবং তারা বসে প্রেসকে ডেকে বলা উচিত, আমাদের আর কোনো আন্দোলনে